আপনারা সবাই কম বেশি দেখেছেন আমাদের উপদেষ্টা পরিষদ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে খোলার জন্য যা আবেদন ছিল সেটার খসড়া অনুমোদন করেছে। এটা নিয়ে শুরু থেকে দেশের সর্বস্তরের আলেম সমাজ, প্রকৃত দেশপ্রেমিক, দেশের সচেতন নাগরিক সমাজ শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছে। এই বিরোধিতা সত্ত্বেও এর খসড়া অনুমোদন করা হলো। আপনারা এও দেখেছেন যে আমাদের দেশে প্রচলিত আইনে এখনও যেখানে সমকামিতা এটা রীতিমতো এমন অপরাধ যে অপরাধের জন্য কারাদণ্ডের শাস্তির কথাও বলা আছে, যেখানে প্রচলিত আইনে আমাদের দেশে এখনও যেটি অপরাধ হিসাবে বিবেচিত, সেখানে জাতিসংঘের একজন প্রতিনিধি তিনি শুধু সমকামী নন, বরং তার সমকামী সঙ্গীকে সাথে নিয়ে আসার জন্য সরকারের কাছে এগ্রিমেন্ট চেয়ে পাঠিয়েছে। একটা দেশের জন্য, একটা দেশের মানুষের জন্য এটা যে কত বড় অপমানজনক, এটা যে কত বড় লজ্জাস্কর, সেটা বোঝার জন্য তো আসলে কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আপনার দেশে একটা জিনিসকে আপনার দেশে আপনি অপরাধ হিসাবে বিবেচনা করেন, আপনার দেশে আইন আছে, এটা অপরাধ, কেউ সংগঠন করলে তাকে শাস্তি দেওয়া হবে, তাকে জেল দেওয়া হবে, আইনে আছে। তার মানে এই দেশ সেটাকে অপরাধ মনে করে, ঘৃণা করে। সেই জিনিসটা শুধু করবে তা না, ঘোষণা দিয়ে খুল্লম খোলা করার জন্য সেখানে আসবে সেই প্রস্তুতি, সেই প্রিপারেশন, সে অনুমোদন চাওয়া হচ্ছে। ব্যাপারটা এরকম যে আপনার বাবা, আপনার ভাই, আপনার পরিবারের কাউকে খুন করবে কেউ, আপনার পারমিশন নিয়ে খুন করতে আসতেছে, আপনাকে বললে কয়ে আসতেছে। তো এরকম একটা দুর্ভাগ্যজনক বাস্তবতার মুখোমুখি আমাদের হইতে হবে, এটা আমরা আসলে চিন্তাও করিনি। জাতিসংঘ তাদের অনেক ভালো কাজ যেমন আছে, তেমনিভাবে তারা তাদের দায়িত্ব পৃথিবীর বহু জায়গায় যথাযথভাবে পালন করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন। সেই জিনিসটাও দিনের আলোর মতো আমাদের সবার কাছে পরিষ্কার। বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা বাংলাদেশে অফিস খুলবেন, এখানে মানবাধিকার নিয়ে কাজ করবেন, এটা নিয়ে শুরু থেকে ওলামা একরাম কথা বলে আসছেন যে এই জাতীয় অফিস অর্থাৎ মানবাধিকার কমিশনের অফিস জাতিসংঘের মোট সদস্য সংখ্যা দেশের 193টি, জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র 16টি রাষ্ট্রে এরকম অফিস আছে। সে অফিসগুলো কোন কোন দেশে আছে? বেশিরভাগই হলো যুদ্ধ চলতেছে অথবা গৃহযুদ্ধ চলমান আছে, আইন শৃঙ্খলা বলতে কোনো কিচ্ছু নাই, মা বাপ নাই, এরকম দেশগুলোতে, যেমন বুরকিনা ফাসো, কম্বোডিয়া, নাইজার, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, ফিলিস্তিন, এরকম আরও কলম্বিয়া, অনেকগুলো দেশে প্রচলিত আছে। এই সমস্ত দেশগুলোতে তাদের অফিসগুলো আছে। আমাদের এই সাবকন্টিনেন্টে নেপালে একসময় যখন ভয়াবহ অবস্থা ছিল তখন এটা তারা খুলেছিল এবং একটা সময় নেপাল সরকার তাদেরকে চলে যেতে বলেছে, তাদেরকে বের করে দিয়েছে। আমাদের দেশের সাধারণ মানুষের অনেকেই আমরা যখনই শুনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আসবে তখন আমরা খুশি হয়ে যাই যে সুবিধা কি, খারাপ কি, মানবাধিকার কমিশন যদি এখানে থাকে তাহলে মানবাধিকার পরিস্থিতি ভালো হবে, মানুষের অধিকার রক্ষা হবে, এই তো। ব্যাপারটা কি আসলে তাই? তাই যদি হয় তাহলে সবচেয়ে বেশি মানবাধিকার বলুণ্ঠিত হয় যে সমস্ত দেশগুলোতে, সে সমস্ত দেশগুলোতে কেন এই সংস্থার অফিস নাই? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন, নিধন প্রতি মুহূর্তে হচ্ছে। যে ভারত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ গরুর গোশত রপ্তানিকারক দেশ, সেখানে মুসলমানের বাড়িতে ফ্রিজে গরুর গোশত পাওয়ার মিথ্যা অভিযোগের ভিত্তিতে মুসলমানকে পিটিয়ে হত্যা করে শেষ করে ফেলা হয়। সেখানে মানবাধিকার কমিশনের অফিস কেন হয় না? যেখানে চায়নায় উইঘুর মুসলমানদের কথা আমরা জানি, সেখানে কেন জাতিসংঘ এরকম একটা অফিস খোলে না, মানবাধিকার রক্ষা করার চেষ্টা করে না? মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যে নিধন চলছে বছরকে বছর ধরে, সেখানে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলছে, সেখানে কেন তারা মানবাধিকার কমিশন অফিস খুলতে আসে? পৃথিবীর শক্তিশালী কোনো দেশে কেন হয় না? ইউরোপের অনেক শক্তিশালী দেশ আছে যে দেশগুলোতে কৃষ্ণাঙ্গদের উপর ভয়াবহ জুলুম চলছে প্রতিনিয়ত, সে সমস্ত দেশে কেন তারা অফিস খোলে না?
যে সমস্ত দেশগুলোতে যুদ্ধ চলছে, যুদ্ধ বিধ্বস্ত, গৃহযুদ্ধ চলমান আছে, এইরকম দেশগুলোর কাতারে তারা আমাদের দেশকে ফেলে এখানে তারা অফিস খুলতে আসছে, আর আমাদের সরকারও সেটা খসড়া অনুমোদন করে। কিভাবে সম্ভব? ইন্টারিম একটা সরকার এই ধরনের ডিসিশন আদৌ নিতে পারে কিনা, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আসলে কোনো সুযোগ আছে কিনা? যে একটা দেশ, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। এদেশে যখন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, গুম খুন সকাল বিকাল হয়েছে, তখন জাতিসংঘ কোথায় ছিল? তখন তারা কেন অফিস খুলতে আসে নাই? যে সকাল বিকাল মানুষ হাওয়া হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে না, নর্দমাতে লাশও পাওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি যখন চলছে, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন এদেশে অফিস খোলার জন্য আসে নাই? যখন সে অবস্থার অবনতি হয়েছে, সে অবস্থা যখন পরিবর্তন হয়ে গেছে, এখন তারা এদেশে আসতে চাচ্ছে কেন? এবং তাদেরকেও তড়িঘড়ি করে অনুমোদন দেওয়া হচ্ছে কেন? ওলামা একরামের এত বিরোধিতা সত্ত্বেও কিভাবে এই দুঃসাহস করা হয়? আমরা অনেকে সাধারণ মানুষ আছি, আমার আপনার মতো অনেকে আছি, আমরা যারা জানি না যে এদের আসলে কার্যক্রমটা কি, এরা আসলে কি মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়। যেটা আমি বলছিলাম যে সমস্ত শক্তিশালী দেশগুলোতে সংখ্যালঘু নির্যাতন সহ নানাবিধ মানবাধিকার বলণ্ঠিত হচ্ছে, সত্যিকারের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সে দেশগুলোতে তাদের কার্যক্রম, তাদের অফিস আদালত কেন নেই? 193টা তাদের সদস্য দেশের মধ্যে মাত্র 16 দেশে কেন তাদের এই অফিস আছে, আর 13টা দেশে তাদের আঞ্চলিক অফিস আছে কেন? মানবাধিকার শুধুমাত্র এই দেশগুলোতেই বলণ্ঠিত হচ্ছে। ফিলিস্তিনে যেখানে মানবতা সবচেয়ে বেশি বলণ্ঠিত হচ্ছে, স্মরণকালে কখনো মানবাধিকার এত বেশি বলণ্ঠিত হয় নাই যতটা ফিলিস্তিনে এখন হচ্ছে বা নিকট অতীতে হয়েছে। কই এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের কি ভূমিকা সেখানে ছিল? মানুষের বেঁচে থাকার অধিকার তো দূরের কথা, মারা যাওয়ার আগে দুমুঠো ভাত খেয়ে মরার অধিকারটুকু পর্যন্ত তারা সেখানে নিশ্চিত করতে পারে নাই। তারা আসছে আমাদের দেশে মানবাধিকার কমিশন অফিস খুলতে। আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন সাধারণত এরা কি করে। তাদের কাজ হলো পশ্চিমা মূল্যবোধ বিভিন্ন দেশে দেশে প্রতিষ্ঠা করা মানবাধিকারের নাম দিয়ে। তারা মানবাধিকারের নাম দিয়ে পতিতালয়গুলোকে প্রতিষ্ঠা করার সবচেয়ে বেশি চেষ্টা করে। গতকালকের একটা নিউজ আপনাদের অনেকেরই চোখে পড়েছে। সমাজ কল্যাণ উপদেষ্টা আপনার আমার ট্যাক্সের টাকায় সম্ভবত 2 সহস্র পতিতাকে নগদ অর্থ সহায়তা দিয়ে তাদেরকে সাহায্য করেছে এই কাজ থেকে ফিরে আসার জন্য না। এটা একরকম প্রণোদনা, মানে তুমি যে কাজ করছো ওকে, তোমাকে এটা উপহার বা পুরস্কার দিলাম, অনেকটা এই টাইপের। তাকে পুনর্বাসনের জন্য যদি 2, 5, 10, 20, 50 কোটি টাকা খরচ করা হতো, তাহলে সেটা তো আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনতো, কিন্তু সেটা না হয়ে হয়েছে তার উল্টো। এরকম একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের চলছে যে এনজিও বেসড ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই, এই গভর্নমেন্টের একটা অংশ এই সুযোগে, যেটা কোনোদিন কোনো রাজনৈতিক সরকার সাহস করবে না, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, সেই অসাধ্য এবং দুঃসাধ্য এবং দুঃসাহসিক কাজগুলো তারা তলে তলে করে ফেলতেছে। এর ভিতরে এটা হলো একটা কাজ, যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ওপেন করা। তো আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের এই জিনিসগুলো জানা দরকার যে জাতিসংঘের মানবাধিকার কমিশন কি করে। তারা পতিতালয় ওপেন করে, পতিতালয় প্রতিষ্ঠা করে। আমরা কি সে মানবাধিকার চাই? পতিতালয়গুলোকে এস্টাবলিশ করলে কি লাভ হবে? আমাদের যে সমস্ত মেয়েরা হয়তো কোনো কারণে স্বামীর সাথে মনোমালিন্য হয়েছে, ভাই বোনের অমিল হয়েছে, বাবা মার প্রতি অভিমান হয়েছে, ঘর থেকে বের হয়ে ঢাকায় এসেছে, কোনো দালালের খপ্পরে পড়েছে, সে দালাল তাকে বিক্রি করে পতিতালয়ে পাঠিয়ে দিয়েছে। এই দালালদের ব্যবসাগুলো আরো রমরমা হবে। শুধু তাই নয়, নারী অধিকারের নাম দিয়ে আমাদের মেয়েদেরকে রীতিমতো দাসীতে পরিণত করার এই কাজ 16 কলা পরিপূর্ণ হবে। সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ, সেটা হলো প্রচলিত আইনে আমাদের দেশে যেটা অপরাধ, সেই সমকামিতা, সেটাকে শুধু নর্মালাইজ করা না, সেই সমকামিতা এই বিষয়টাকে অধিকারের খোলসে সমাজে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় তারা লিপ্ত হবে।
এই জিনিসটা তাদের খুল্লম খোলা কাজ, গোটা বিশ্বব্যাপী তারা এই ধরনের কাজ করে, ওপেন সিক্রেট, সবাই জানে। অতএব এদেরকে এদেশে ঢোকার সুযোগ, তাদের এই কাজের সুযোগ দেওয়ার মানে হলো সমকামিতাকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করা, স্টাবলিশ করা, নামান্তর। এমনিতেই আমাদের নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন। গত কয়েকদিন ধরে আপনারা একটা নিউজ দেখছেন যে ইংলিশ মিডিয়ামের একটি মেয়ে তার বাবা মার বিরুদ্ধে আদালতে গিয়েছে। কেন? বাবা মা তাকে শাসন করেছে সেজন্য। পশ্চিমারা চায় আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাবা মারা ধমক না দেখ, তাদের যা খুশি তারা তা করুক। এর ফলশ্রুতিতে পশ্চিমাদের পারিবারিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সেটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু আমাদের দেশটাও ধ্বংসের সে প্রান্তে চলে যাক, সে বন্দোবস্ত, সে ব্যবস্থা তারা যেন করতে যাচ্ছে। এই যখন আমাদের নৈতিক অবক্ষয়ের অবস্থা, সেখানে যখন তথাকথিত মানবাধিকার কমিশন আসবে এবং তাদের কার্যক্রম শুরু করবে, তখন আমাদের এখানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তারা পশ্চিমা মূল্যবোধকে প্রতিষ্ঠা করে আমাদের ঈমান, আমল, আমাদের চেতনা, আমাদের মূল্যবোধ, আমাদের নৈতিকতা, এগুলোকে ধ্বংস করার তারা নীল নকশা বাস্তবায়ন করবে। বলা হচ্ছে যে 3 বছরের জন্য তারা আসছে, সরকারের তরফ থেকে বলা হচ্ছে 3 বছরের জন্য আসছে। আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে ভাই 3 বছর তারা থাকবে, থেকে তারা চলে যাবে। এবং তারা আসলে একজন উপদেষ্টা বলেছেন, আরো একাধিক দায়িত্বশীল বলেছেন যে হ্যাঁ ভাই, ওনারা তো আসলে আমাদের লাভ হবে। কি লাভ হবে? লাভ হবে যে সামনে কোনো সরকার যেই যখন আসুক আর জনগণকে গুম খুন করতে পারবে না, কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে। আমরা বললাম যে এই যদি হয় বাস্তবতা, তাহলে বিগত আমলে যখন গুম খুন হয়েছে তখন তারা কেন আসে না? তখন তারা থাকলে যদি আমাদের গুম খুন বন্ধ হয়ে যেত, তো তারা তখন আসুন না কেন? গুম খুন করে শেষ হয়ে গেছে, এখন তারা কেন আসবে? আর তারা আসলেই গুম খুন বন্ধ হয়ে যাবে। তারা যে সমস্ত দেশে আছে, ফিলিস্তিন নিয়েও তো তারা কাজ করে, কই সেখানে কি একটা খুনও কি বন্ধ হয়েছে? তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে তারা আসলে আমার দেশে গুম খুন বন্ধ হয়ে যাবে? গুম খুন বন্ধ হওয়ার সাথে কি তাদের আসার সম্পর্ক, নাকি আমাদের মন মানসিকতার পরিবর্তনের সম্পর্ক? কোনটার সম্পর্ক বেশি? তো আমার মনে হয় এই বিষয়টাতে আমাদের প্রত্যেকটা মানুষের যার যার অবস্থান থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অফিস বাংলাদেশে খুলতে দেওয়ার মানে হলো আমাদের নিজেদেরকে অপমানিত করা, আমাদেরকে লজ্জায় ফেলা। কম্বোডিয়া, বুর্কিনা ফাসো, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস এবং যুদ্ধ বিধ্বস্ত, গৃহযুদ্ধ চলা এই সমস্ত দেশগুলোর কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়া। ওই দেশগুলোতে অফিস আছে, আমার দেশে অফিস আছে। কেন অফিস পাকিস্তানে নাই কেন? ভারতে নাই কেন? চায়নাতে নাই কেন? মায়ানমারে নাই কেন? আমার দেশে কেন? আমাদের দেশকে কি তাহলে আমরা আফ্রিকার ওই সমস্ত দেশগুলোর কাতারে নিয়ে দাঁড়া করাতে চাই? যদি না চাই, তাহলে সেটাকে আমরা কিভাবে ওয়েলকাম করি? কিভাবে আমাদের উপদেষ্টা পরিষদ সেটাকে অনুমোদন করে? কারা তাদেরকে সে অনুমতি দিয়েছে? এদেশের জনগণ হিসাবে আমরা কি চাই যে আমরা ওই সমস্ত আফ্রিকার দেশগুলোর কাতারে গিয়ে দাঁড়াতে? কিন্তু আজকে তো সেটাই হচ্ছে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের অবস্থানকে পরিষ্কার করতে হবে। আমরা কে না জানি আজকের পৃথিবীতে মানবতা যত জায়গায় ভুলুণ্ঠিত হচ্ছে, কোনো জায়গায় তাদের কোনো কার্যকর কোনো ভূমিকা নেই, কোনো জায়গায় তাদের কোনো কার্যকর ভূমিকা নেই। একজন ফিলিস্তিনির রক্ত প্রবাহ বন্ধ হয় নাই তাদের ভূমিকা। বরং আমরা ইউরোপের মতো শক্তিশালী অঞ্চলের পাওয়ারফুল দেশের, ফ্রান্সের মতো এরকম আরো বিভিন্ন পাওয়ারফুল দেশের মাস্তানির জন্য এই সংস্থার তথাকথিত শান্তি রক্ষা মিশনের নামে আফ্রিকার গরিব দেশগুলোর সম্পদ লুণ্ঠনের কথা আমরা কে না জানি? এদেশের কোন শিক্ষিত সচেতন মানুষ জানেন না যে আফ্রিকার গরিব দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করে ধনী দেশগুলো নিয়ে যাচ্ছে? এই সংস্থাটার শান্তি রক্ষা মিশনের নাম দিয়ে বিভিন্ন দেশ থেকে সৈনিকদেরকে নিয়ে পাহারাদারি করে এই গুন্ডামি, এই ডাকাতিগুলো তারা করছে। এটা কে না জানে? তারা এসে আমাদের দেশে কিসে মানবাধিকার প্রতিষ্ঠা করবে? সবচেয়ে বড় কথা হলো, তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা কি সার্বজনীন? তাদের মানবাধিকারের সংজ্ঞায় কি আমরা বিশ্বাস করি? তারা তো বিশ্বাস করে তাদের মানবাধিকার সংজ্ঞা হতে পারে যে একটা মানুষের সাথে একটা কুকুরেরও বিবাহ হতে পারে। তাই বলে কি আমি সেটা বিশ্বাস করব? আমার মানবাধিকারের সংজ্ঞা আমার এখানকার ধর্মীয় মূল্যবোধের আলোকে রচিত হবে। এখানে ধর্মীয় মূল্যবোধ, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, এই অঞ্চলে মানুষের নিজস্ব মূল্যবোধ আছে। সেই মূল্যবোধের আলোকে আমাদের মানবাধিকারের সংজ্ঞা
আমাদের কাছে রচিত হবে, আমাদের কাছে ঠিক হবে। কিন্তু তারা মানবাধিকারের যে সংজ্ঞা দেয়, সেই সংজ্ঞা যদি আমরা মেনে নেই, তাহলে তো আমার সমকামিতার যে আইন আমার আছে বর্তমানে, আমার সে আইনও তুলে দিতে হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এরা যে সমস্ত দেশে সমস্ত অফিস করে, সে সমস্ত দেশে শয়তানি করে, যাতে করে এই জাতীয় কোনো আইন থাকলে সেগুলো যেন তারা তুলে নেওয়া হয়। অধিকারের নাম দিয়ে এই কাজগুলো তারা করে। অতএব এই বিষয়টা আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার, সজাগ থাকা দরকার, এবং আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে প্রতিবাদ করা দরকার, যাতে কোনো অবস্থাতেই এটা আর সামনে এগোতে না পারে। আমরা রব্বে কারীমের কাছে দোয়া করি, যখনই কোনো ক্রাইসিসে আমরা পড়ি, এমন একটা পরিস্থিতি যে তেমন কোনো মা বাপ নাই, অনেকটা আনস্টেবল একটা পরিস্থিতি, এরকম সময়গুলোতে সুযোগ বুঝে শয়তানি চক্রগুলো তাদের পা সেখানে আমাদের দেশের মতো এই সমস্ত দেশগুলোতে প্রবেশ করাবার তারা চেষ্টা করে, তারা বসে নেই। অতএব আমরা যদি সজাগ না থাকি, তাহলে সেক্ষেত্রে দিন শেষে যে সর্বনাশ হয়ে যাবে, পরবর্তীতে আফসোস করে হয়তো আর আমাদের পিছনে আর সম্ভব হবে না। নেপালে তারা এসেছিল, এই সেম অফিস নেপালে তারা খুলেছিল সীমিত সময়ের জন্য, পরে সেটা এক্সটেনশন করে লম্বা সময় তারা থেকেছে। বহু কষ্টে দেখে সেখানকার গভর্নমেন্ট সে তাদেরকে বের করতে হয়েছে পরে। অতএব আমাদের দেশে তারা আসলে 3 বছরের কথা বলে আসলে কি 30 বছর আদৌ যাবে কিনা, এবং তারা পাহাড়িদের অধিকারের নাম দিয়ে যদি আমাদের চট্টগ্রামকে দেশ থেকে আলাদা করার চক্রান্ত করে, তাহলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। কারণ ইতিমধ্যে তারা আদিবাসীদের অধিকার নামে নাটক শুরু করে দিয়েছে। অতএব এগুলো পশ্চিমাদের নতুন কোনো খেলা কিনা যে গোটা বিশ্বকে তারা কনসার্ন করবে, হ্যাঁ বাংলাদেশের এই অঞ্চলে পাহাড়িরা নির্যাতিত, মাজলুম, তাহলে তাদেরকে সাহায্য দরকার। এ সমস্ত আলাপ জড়ে দিয়ে তারা সেখানে নতুন আর একটা রাষ্ট্র গঠন করার যে নীল নকশা বহুদিন থেকে করে আসছে, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত চলে আসছে, এই অফিস এনে মানবাধিকারের নাম দিয়ে সেটা বাস্তবায়নের পথে তারা এগিয়ে যাবে কিনা, এটা নিয়েও যথেষ্ট বড় ধরনের শঙ্কা আছে। আমাদের এখানে আমরা সন্দেহাতীতভাবে ইন্টারনাল বহু সমস্যায় ভুগছি। আমাদের যাদের যখন পাওয়ার হাতে আসে, তারা তখনই জনগণের সেবক না হয়ে জুলুম শুরু করে দেয়। এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি। কিন্তু আমাদের এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সচেতন থাকতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজেদের চরিত্র বদলাতে হবে, সবই ঠিক আছে। এমনকি বাহিরের সহযোগিতা দরকার হলে সেটাও আমাদের আনতে হবে। তাই বলে এই ধরনের প্রশ্নবিদ্ধ কার্যালয়, যে কার্যালয় তাদের ভূমিকা দিনের আলোর মতো পরিষ্কার, তারা ভালোর চাইতে খারাপ করে বেশি। তারা সাইনবোর্ড লাগায় অধিকারের, ভেতরে করে ষড়যন্ত্রের কাজ। অতএব এদেরকে ডেকে আনা মানে হলো খাল কেটে কুমির নিয়ে আসে। সেই কাজটা কোনো রাজনৈতিক সরকার করার সাহস পাবে না দেখেই এই ইন্টারিম গভর্নমেন্টের ঘাড়ে সওয়ার হয়ে সেটা এখন একটা আনস্টেবল পরিস্থিতির মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সমস্যা হলো এমনিতেই মূল্যবোধ শেষ, এমনিতে আমাদের নীতিনৈতিকতা শেষ, এমনিতে তরুণ প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। সেখানে যদি পশ্চিমা মূল্যবোধকে অফিসিয়ালি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, কোথায় যেতে পারে আমাদের অবস্থা, সেটা বলার অপেক্ষা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সকল শকুনের থাবা থেকে, নজর থেকে আমাদের প্রিয় স্বদেশকে হেফাজত করুন। ছোট্ট একটা দেশ আমাদের, এটাকে নিয়ে কত ষড়যন্ত্র, এত মানুষ বসবাস করবার মতো জায়গা নেই, পর্যাপ্ত আমাদের খাদ্য উৎপাদন করার মতো ফসলের মাঠ নেই। এরপরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, একটা বন্যা মোকাবেলা করতে না করতেই আরেকটা বন্যা এসে হাজির হয়ে যায়। এলাকাকে এলাকা, শত শত হাজার হাজার একর জমি, ফসলের মাঠ পানির নিচে তলিয়ে যায়। এমনিতেই আমাদেরকে হাজারটা সংকট মোকাবেলা করতে হয়। এরপর আবার একের পর এক শকুনের থাবা। কেন শকুনের থাবা আমরা সবাই জানি। ভৌগোলিকভাবে আমাদের এই দেশটি এত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত যে এই অঞ্চলে খবরদারি করতে চায় পৃথিবীর পরাশক্তি দেশগুলো সবগুলো। অতএব এই যে শকুনের কুনজর, শকুনের বদনজর, শকুনের যে থাবা, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে হেফাজতে রাখুন। সকল শয়তানের শয়তানি থেকে, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো জুলাই আন্দোলনে এদেশের ধর্মপ্রাণ মানুষের যে অবদান ছিল, সেই অবদান এটাকে ন্যূনতম কোনো মূল্য শুরু থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। মাদ্রাসার ছাত্র বলুন আর কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট বলুন,
আমরা দেখেছি আন্দোলন চলাকালীন কিভাবে রাস্তার মধ্যে শত সহস্র ছেলেরা জামাতের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, কিভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করেছে। সেই ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধ যে আবু সাইদ সারা জীবন তার সোশ্যাল মিডিয়াতে দ্বীনের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে কলম ধরে গেছে, তার রক্তের প্রতি কি শ্রদ্ধাটা দেখানো হয়েছে। উপদেষ্টা পরিষদে এমন কিছু লোকজন আছে যাদের জুলাই আন্দোলনে চুল পরিমাণ কোনো ভূমিকা নেই, একটা চুলের কোনো ভূমিকাও তাদের নেই। তারা এসেই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে নেমে গেছে। এই সমাজ কল্যাণ উপদেষ্টা যিনি পতিতাদেরকে এই সদ্যই দেশের আপনার আমার ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে প্রণোদনা দিয়ে তাদের এই কাজে একরকম উৎসাহ যোগাচ্ছেন, এবং নারী সংস্কার কমিশনের নামে সরকারের সবচেয়ে বিতর্কিত কাজটা যে লোকটা করাইছেন, এই লোকটাই এই মানবাধিকার কমিশনকে দেশে আনার জন্য সবচেয়ে বেশি মরিয়া হয়ে আছে। কেন? কাদের স্বার্থ রক্ষা করার জন্য। এই বিদেশি চরগুলো আমাদের দেশটাকে বিক্রি করে যার যখন সুযোগ পাইছে সে তখন আমাদেরকে গোলাম এবং দাস বানায় রাখার চেষ্টা করেছে। আমাদের মুশকিল হলো আমরা সচেতন হতে চাই না, আমরা এগুলো জানতেও চাই না, বুঝতেও চাই না। সর্বনাশ হয়ে যায়, এরপর আমরা আফসোস করি, হালতাস করি। তো আর কিছু না পারি, জুমার দিন আল্লাহর কাছে আমরা দোয়া পেশ করি, আল্লাহ আমাদের ক্ষতি হয়, আমাদের ধ্বংস হতে পারে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো জাল বোনা হতে পারে, এমন সব চক্রান্তগুলোকে আপনি নস্যাৎ করে দিন। আপনি আমাদেরকে হেফাজত করুন। আমাদের বহু ক্ষতি পর্যন্ত হয়েছে। কেউ টাকা পয়সা লুট করে বিদেশে পাঠিয়ে দিয়ে ক্ষতি করেছে, কেউ আমাদের কোনো স্বার্থকে বিদেশিদের স্বার্থের কাছে বিক্রি করে দিয়ে বিকিয়ে দিয়ে লুট করেছে, কেউ আমাদের ইমান আমলের উপরে হামলা করেছে, আমাদের মূল্যবোধকে ধ্বংস করেছে, কেউ হয়তো এনজিওদের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছে। কিন্তু দিন শেষে আমাদের যে ধ্বংসের দ্বার প্রান্তে যারা নিয়ে যাচ্ছে তাদের করাল থাবা থেকে বাঁচার জন্য আমাদের সচেতন হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে মনে প্রাণে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হলো অতি সম্প্রতি আমরা দেখেছি এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল প্রকাশ হওয়ার পর প্রতি বছরই দুটি চিত্র আমাদের সামনে খুব কমনলি আমরা দেখতে পাই, আমাদের সামনে ফুটে ওঠে। তার একটা হলো যারা পরীক্ষায় ভালো ফলাফল করেন তাদের এবং তাদের অভিভাবকদের উচ্ছ্বাস, আনন্দ, এটা মিডিয়াগুলোর মাধ্যমে মারফতে আমাদের সামনে ফুটে ওঠে এমনভাবে যেন তাদের হাতে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট উঠে গেছে। কোন একটা মিডিয়াতে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে কোন একটা মিডিয়ার ফুটেজ দেখছিলাম যে মেয়ে ভালো রেজাল্ট করেছে সেজন্য মা ডান্স করছেন খুশিতে। ছেলে মেয়েদের তাদের মধ্যে আনন্দ হবে, বাচ্চা ছেলে মেয়ে তাদের মধ্যে খুশি হবে স্বাভাবিক, কিন্তু এই খুশিটা অতিমাত্রায় হওয়া, বাবা মার অতিমাত্রায় খুশি হওয়াটা, এটা সমাজের কোনো ভালো কিছুর আলামত নাকি বড় কোনো রোগের সিমটম? এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলো, মা বাবা খুশি হবেন স্বাভাবিক, কিন্তু খুশি যখন অতিমাত্রায় হন, সীমা যখন ছাড়িয়ে যায়, তখন সেটা প্রমাণ করে যে আমরা আমাদের বস্তুগত জীবনটাকে এত বড় করে দেখেছি যে আমার সন্তান তার ক্যারিয়ারকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভালো একটা অ্যাচিভ করতে পেরেছে, আমি এত বেশি দুনিয়াদার হয়ে গেছি, এত বেশি বস্তুবাদী হয়ে গেছি, আমি আনন্দে পাগল করা হয়ে গেছি, যেন তার সাফল্যের সব সিঁড়িগুলো পার করা হয়ে গেছে। এটা যেমন একটা চিত্র, আবার এর বিপরীতে আরেকটা চিত্র দেখা যায় যে কারণ এসএসসি বা এইচএসসি এই জাতীয় পরীক্ষাগুলোতে রেজাল্ট খারাপ হয়েছে, মন খারাপ হয়ে আত্মহননের পথে পা বাড়িয়েছে। মা বাবার অতি বকাঝকা সহ্য করতে না পেরে সন্তান দেখা গেছে আত্মহত্যার দিকে চলে গেছে। এরকম চিত্র আমরা দেখতে পাই। অথচ এসএসসি এইচএসসি পরীক্ষা ভালো ফলাফল না করলে জীবন সব শেষ, এর ব্যাপারটা কি এরকম? আমরা সেদিন দেখছিলাম কোন একজন গবেষক, তিনি বলছিলেন যে পৃথিবীর কোনো দেশ, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশ এরকম নাই যেই দেশে এসএসসি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এইরকম উল্লাস, এরকম উন্মাদনা, এরকম ফুর্তি হয়। এটা এমন কোনো বিষয় না যেটা নিয়ে এত খুশি হওয়ার মতো। সারা দেশে, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এগুলোর ফলাফল প্রকাশ হয়,
যাদের ভালো হয় তারা খুশি হয়, যাদের খারাপ হয় তারা হয়তো কারেকশনের চেষ্টা করে। কিন্তু আমাদের মতো এত উন্মাদনা কোনো দেশে নাই যে এত বেশি খুশি হওয়া, আবার খারাপ হলে এত বেশি বেদনাহত হওয়া। বিষয়গুলো কি এরকম? একজন মুসলমান হিসাবে তো আমাদের চিন্তা করা দরকার, এসএসসি, এইচএসসি বা অন্য কোনো পরীক্ষায় খারাপ করার পরও আমার জীবনে অনেক ভালো কোনো জায়গায় আমি যেতে পারি। সম্ভাবনা আছে না নাই? আবার পরীক্ষায় অনেক ভালো করার পরও আমার জীবনে চরম খারাপ অবস্থা আসতে পারে। এই জিনিসটা তো কোনো কাল্পনিক বিষয় না। আমাদের সমাজে আমরা ডানে বামে তাকালে দেখবো অহরহ, তাই না? দেখা গেছে জিপিএ 5 পাস করেছে, সে হয়েছে ইঞ্জিনিয়ার, আর যে ফেল করেছে সে হয়েছে কোম্পানির মালিকের অধীনে ইঞ্জিনিয়ার। তাহলে ক্যারিয়ারের সামনে কোথায় কি দাঁড়াবে, আমার পরিণতি শেষে কি থামবে, সেটা তো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিধায় এটা নিয়ে একজন ঈমানদার এত অতি উচ্ছ্বসিত হওয়া বা অতি ব্যথিত হওয়া, এর কোনটাই আমাদের ঈমানের সাথে, আমাদের বিশ্বাসের সাথে বা বাস্তবতার সাথে যায় না। মূলত আমাদের সবাই আমরা এত বেশি বস্তুবাদী হয়ে গেছি যে নিজেরা তো টাকা পয়সা মেশিনে আসি, আমার ছেলে মেয়েকেও টাকা পয়সা মেশিন বানানোর জন্য আমরা পাগল করালাম মরিয়া। এই জন্য সে যদি ভালো ফলাফল করে তো চিন্তা করি যে যাক, টাকার মেশিন হওয়ার পথে সে এক ধাপ এগিয়ে গেল, এই জন্য আমরা খুশি হয়ে যাই। আমার সন্তানটা A+ পেল কিনা সেটার জন্য আমাদের যতটা চিন্তা আছে, সে মানুষ হিসাবে A+ পাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের তার ধারে কাছেও চিন্তা নাই। কেন দুরবস্থা আজ আমাদের? কেন নৈতিক অধঃপতন আজকে চরমে? এটার জন্য এই জিনিসটার ভূমিকা অনেক বেশি। এই জন্য আমার মনে হয় যে প্রতি বছরই এসএসসি, এইচএসসি ফলাফল প্রকাশ হওয়ার আগে পরে এই সময়গুলোতে আমাদের নতুন করে রিয়েলাইজ করার সুযোগ আছে। আমার মেয়েটা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বেশ কয়েকদিন পরীক্ষা চলে যাওয়ার পর, 5-7টা পরীক্ষা চলে যাওয়ার পর আলোচনা উঠলো যে আরে পরীক্ষা দিতে গেলে নাকি মা বাপকে বলে যেতে হয়, অনুমতি নিয়ে দিতে হয়। তো আমরা তো অবাক, আমি তো জানলাম না, ও তো ডেলি চলে যায় পরীক্ষা দিতে, আমার তো কোনোদিন বললো টললো না। আমি তো অপমান বোধ করলাম যে বাবা হিসাবে আমার কাছে একটু জিজ্ঞেসটা করলো না। তো বললো যে জিজ্ঞেস করার কি আছে, এটা এমন না তো যে আমি জান্নাতে যাচ্ছি, তাহলে বাপরে ছাড়া কেমনে যায়। ইস্যু তো এরকম না, খুব ছোট ইস্যু, এটাকে এত বড় করার কি আছে? এটাতে আমি ফেল করলেই বা কি হয়েছে, আবার চেষ্টা করব, না হলে হইলই না, তাতে কি? ইমানদারের জন্য এত আত্মহারা হওয়ার কি আছে? আমি যখন মাদ্রাসায় পড়ি, অনেক আগের কথা, ছোট ছিলাম, আমার মনে আছে ঈদের সময় টিকিট পাওয়া বাসের খুব টাফ ছিল, এখনো অনেকটা সে পরিস্থিতি আছে। তো আমি একটা টিকিট পাইছি অনেক কষ্টে গ্রামে যাওয়ার। এক আল্লাহর বান্দা, আমার আব্বার এক বন্ধু, ব্যবসায়ী মানুষ, সাধারণ মানুষ, কোনো আলেম ওলামা, কিন্তু দিনদার মানুষ, মুত্তাকি, পরহেজগার, নেককার মানুষ। তো ওনার কাছে গিয়ে বললাম, চাচা আমি টিকিট পাইছি, খুব খুশি, লাফাচ্ছি, ছাত্র মানুষ। তখন তিনি বেশ মনটা খারাপ করে ফেললেন। তাই বললাম, আমার খুশি, আপনি মন খারাপ করলেন? তো বললেন, বাবা তুমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ো, তোমার এই আচরণটা দেখে আমার খুব কষ্ট হয়েছে। কেন, এটা কেমন কথা? আমি এটা টিকিট পাইছি, খুশি হয়েছি, আমি অন্যায়টা কি করলাম? তো বললো যে অন্যায় কিছু করো নাই বাবা, অন্যায় হলো, খারাপ লাগছে যে জিনিসটা দেখে, সেটা হলো তুমি একজন মাদ্রাসার ছাত্র, একটা যা টিকিট পাইছো বাসে, এটা খুশির বিষয়, তুমি খুশি হওয়া এটা স্বাভাবিক, কিন্তু তোমার খুশির মাত্রাটা একটু বেশি হওয়াতে মনে হচ্ছে তুমি জান্নাতে চলে গেছো, এরকম একটা ভাব। ইমানদার দুনিয়ার আকাশের চাঁদও যদি পেয়ে যায় সে খুশি হবে, কিন্তু এর চাইতে বড় খুশি হওয়ার অপশন তার সামনে আছে, এটা তার কাছে এত বড় বিষয় হবে না। ইভেন এটা যদি নাও হয় সে ভেঙে পড়বে না, আলহামদুলিল্লাহ আমি অন্য কোনো ভাবে যাব, আল্লাহ অন্য কোনো ব্যবস্থা করবেন, এবার যাওয়াই হলো না এবছর, তাহলে এর মধ্যে কোনো কল্যাণ আছে, আমি মেনে নিব। মানুষের মেন্টালিটিটা এরকম হওয়া উচিত, এই তাকওয়ার দাবি আসলে। তো এসএসসি পরীক্ষার ফলাফল উপলক্ষে এই একটা কথা আমার মনে চাইছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যে এই যে আমাদের অভিভাবকদের অতি আনন্দে আত্মহারা হয়ে যাওয়া অথবা অতি ভেঙে পড়া, এই দুটার কোনোটাই আমাদের ইমানের সাথে আসলে যায় না। এই জিনিসটাকে আমাদের নতুন করে আমার মনে হয় ভাবা দরকার, আমাদের ভাবনার জগৎকে নতুনভাবে সাজানো দরকার। আরেকটা বিষয় এক লাইনে বলতে হয়, সেটা হলো ডেঙ্গুর প্রকোপ প্রচুর পরিমাণে বেড়েছে, ডেঙ্গু রোগী ঘরে ঘরে। আমাদের দেশে কোভিড-19-এ যত টাকা এদেশে লস হয়েছে, কোভিড-19-কে ঘিরে লকডাউনের কারণে, টিকা কিনতে গিয়ে, নানা কারণে, তার সিকি ভাগ দিয়ে যদি ডেঙ্গু প্রতিরোধ করা হতো তাহলে এদেশের মানুষ অনেক ভালো থাকতো। আপনারা জানেন
ডেঙ্গুতে যত মানুষ মারা যায় বা গেছে, কোভিড-19 এর ধারে কাছে মানুষ মারা যায়নি। কিন্তু এটা নিয়ে তেমন কোনো আলোচনা পর্যালোচনা নেই। এখানে অনেক চিকিৎসক আছেন, আমাদের সভাপতি সাহেব তিনি নিজেও একজন ডাক্তার, একটা হসপিটাল পরিচালনা করেন। যারা সংশ্লিষ্ট আছেন তারা ভালো বলতে পারবেন যে কি পরিমাণ মানুষ সাফারার ডেঙ্গুর কারণে। তো আমাদের একদিকে যেমন পরিচ্ছন্নতা, নিজের আশপাশটাকে পরিষ্কার রাখা, কোথাও পানি জমাট বদ্ধ থাকা, এগুলো থেকে এলাকাকে মুক্ত করা, এগুলোর জন্য যেমন আমাদের জন্য উদ্যোগ থাকা দরকার, সচেতন থাকা দরকার, সেটা আমরা সবসময় বলি। এর পাশাপাশি আল্লাহর কাছে গণতওবা করা দরকার। এই মশাগুলো মাঝে মধ্যে দেখে আমার কাছে মনে হয় যে এগুলো মশা না, এগুলো মনে হয় শয়তান, আমাদের গুনাহের ফসল আমার মনে হয়। এত পরিমাণ স্প্রে করার পরেও দেখা যায় সব ভরে গেছে প্রত্যেকে, সব মেরে সাফ করে ফেলছেন, আবার 2-4-5 ঘন্টা পরে দেখা যায় যে সেই হয়ে গেছে। তো আমাদের ইস্তেগফার করা দরকার এবং প্রচুর পরিমাণ সচেতনতা বৃদ্ধি করা দরকার। এবং বিশেষ করে বর্ষাকালে যে বৃষ্টি বাদল হয়ে বিভিন্ন জায়গায় পানি জমাট হয়, সেখান থেকে এই যে মশা, সে মশা তৈরি হয়ে হাজার হাজার মানুষ হসপিটালে কাতরাচ্ছে, মারা যাচ্ছে, ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে আমাদের সচেতনতা এবং গণতওবা দুইটাই একসাথে বাড়ানো দরকার। সর্বশেষ পয়েন্ট হলো, লাগাতার বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা শুরু হয়েছে, বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকের যার যার সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নিজের এলাকাতে বা নিজের জানাশোনা সারাউন্ডের মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে মানুষ প্লাবিত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। যদি এখনো জাতীয় দুর্যোগ হওয়ার মতো ওইরকম পরিস্থিতি হয়নি, আল্লাহ তাআলা রক্ষা করুন আমাদেরকে, কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় হয়েছে। পাশাপাশি দোয়া করা দরকার, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। অতিবৃষ্টি যেটা আমাদের ক্ষতির কারণ হয়, সেটার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দাও। যেখানে আমাদের ছোট্ট একটা দেশ, সামান্য একটু ফসল হয়, এটা দিয়ে আমরা টিকে থাকি, এখানে অতিবৃষ্টির কারণে যদি সব ডুবে যায় আমরা ক্ষতির মুখোমুখি হব। এই জন্য আল্লাহর কাছে দোয়াও করা দরকার। নানাবিধ সংকটের মধ্য দিয়ে আমরা সময়টা পার করছি। এদেশের মানুষ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যাচ্ছে। অনেকটা অভিভাবকহীন, অনেকটা অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্য দিয়ে ঘোলা পানিতে অনেক ধরনের অসুবিধা আমাদের তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই কারণে আমি আপনাদের কাছে আকুল আবেদন করতে চাই যে আমাদের প্রত্যেকে আসুন আল্লাহ তাআলার কাছে আমরা একটু ইস্তেগফার করি, তওবা করি এবং একটু আমাদের দোয়াতে আমাদের দেশের কথা, আমাদের মাটির কথা আমরা আল্লাহর কাছে উল্লেখ করি যে আল্লাহ আপনি আমাদেরকে সব ধরনের বিপদ আপদ, মুসিবত, ষড়যন্ত্র, ক্ষয়ক্ষতি এগুলো থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে এই ধরনের দোয়া আমাদের বের হয়ে আসা দরকার। নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পার করছি। যারা সচেতন তারা খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন যে আমাদের জন্য খুবই টার্নিং পয়েন্ট পার হচ্ছে। এখানে যদি আমাদের ভুলগুলো হয়ে যায় তাহলে তার জন্য আমাদেরকে মূল্য দিতে হতে পারে আবারও যুগ যুগ ধরে, বছর বছর ধরে। এই জন্য একদিকে আমাদের সচেতনতা, আবার অপরদিকে আমাদের রবের কাছে দোয়া। ইমানদারের দুটি অস্ত্রের দুইটাই ব্যবহার করতে হবে। আমরা এই দ্বিমুখী চেষ্টা যখন অব্যাহত রাখবো, হয়তো আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ অনুভূতি আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। বৃক্ষরোপণের একটা সময় যাচ্ছে, সোনালী সময়, অনেকগুলো ইস্যু বৃক্ষরোপণের জন্য আমরা চেষ্টা করি, কারণ প্রচুর পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে আমাদের পরিবেশ বিপর্যয়ের কারণে। আমরা বন্যার কাজ করতে গিয়ে গত বছর দেখেছি ফেনীর এবং কোনো কোনো জায়গা এমন হয়েছে যে রাস্তা দিয়ে ত্রাণের গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। কেন? কারণ পানি উঠে রাস্তা এবং পাশের বিল সমান হয়ে গেছে। এখন আমি যে আমার ত্রাণের গাড়িটা নিয়ে যাব দুর্গত এলাকাতে, আমি জানি না যে কতটুকু রাস্তা আর ঠিক কতটুকুতে এসে বিল। অথচ যদি রাস্তার দুই পাশে গাছ লাগানো থাকতো তাহলে খুব সহজে আমি রাস্তা নিরূপণ করতে পারতাম। দুই পাশে গাছের সারির মধ্য দিয়ে আমি গাড়িটা টেনে চলে যেতে পারতাম। এই কাজটা পর্যন্ত করা যায় না। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছর গাছ লাগাই। এবছর আমরা বৃক্ষরোপণ ঘোষণা দিয়েছি এবং আমাদের কাজ চলমান আছে। আমার মন চায় যে এইরকম সব রাস্তাগুলোকে বের করে এই রাস্তাগুলোর ধারে গাছ লাগাই, কিন্তু গাছগুলো কে দেখাশোনা করবে? আমরা লাগাই দিয়ে আসলাম, দেখাশোনাটা কে করবে? জুলাই আন্দোলনে আমাদের প্রগতি সরণির সব গাছগুলো সব ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। এগুলো সবগুলো আমরা আসুন্নাহ থেকে লাগাইছি, প্রত্যেকটা একেবারে কুড়িল থেকে নিয়ে রামপুরা পর্যন্ত এই পুরা রাস্তার গাছগুলো আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা লাগাইছি। কিন্তু লাগাইলে কি হবে? এই গাছগুলো তত্ত্বাবধান করার জন্য তো আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হইতে হবে। কেউ একজন লাগাইছে, সেই গাছটাকে আমি যত্ন করব, ধ্বংস করব না, কিন্তু যে যেভাবে পারি আমরা ধ্বংস করি।
তো আমরা যদি এই বৃক্ষরোপণের এই সময়টাতে প্রত্যেকটা মানুষ 2-4টা করে গাছ লাগাই, ইনশাআল্লাহ হয়তো বন্যার এই প্রকোপ বা এই জাতীয় পরিবেশ বিপর্যয় সংশ্লিষ্ট যে ক্ষতি আছে সেগুলো থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন